सर क्या बताएंगे जैसे সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছিলেন জ্ঞানেশ কুমার। আজ জ্ঞানেশ কুমারকে ফের কালো পতাকা গো ব্যাক স্লোগান তোলা হয়। নিউ টাউনের পর কালীঘাটেও আজকে তাকে কালো পতাকা দেখানো হয়। পুজো দিতে কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনার আজ পৌঁছন। মন্দিরের বাইরে বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। আর মন্দির থেকে পুজো দিয়ে তিনি এই মুহূর্তে বেরোলেন, দেখলেন সেই ছবি। সরাসরি কালীঘাটের মন্দির থেকে পুজো দিয়ে বেরোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমারকে আজ সকালে কালো পতাকা দেখানো হয়। কালীঘাটের মন্দির চত্বরের সামনে তাকে দেখে বিক্ষোভ দেখানো হয়। পুজো দিতে কালীঘাটে মুখ্য নির্বাচন কমিশনার এতক্ষণ ছিলেন, সেখানে পুজো দিচ্ছিলেন। আর পুজো দিয়ে এই মুহূর্তে তিনি বেরোলেন মন্দিরের বাইরে। বিক্ষোভের মুখে আজ সকালেই পড়েছিলেন জ্ঞানেশ কুমার। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রওনাক রয়েছে। রওনাক, এই মুহূর্তে কালীঘাট চত্বরের সামনে ঠিক কি ছবি? যখন জ্ঞানেশ কুমার বেরোলেন তিনি বেশ কথা বললেন এবং তারপরই যখন তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং প্ল্যাকার্ড দেখাচ্ছেন। এখন তুমি দেখতে পাচ্ছ যে জ্ঞানেশ কুমারের কনভয়, সেই কনভয় একের পর এক বেরোচ্ছে এবং অন্যদিকে বিক্ষোভকারীরা কিন্তু এখনো গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখিয়ে যাচ্ছে। অর্থাৎ আজ সকাল 7:44 যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে এসে পৌঁছায় তখনই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং ঠিক বেরিয়ে যাওয়ার সময় একই চিত্র দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যারা বিক্ষোভকারীরা তারা কিন্তু এখানে গো ব্যাক স্লোগানই দিচ্ছে। তবে এই ছবি তো প্রথমবার নয়, গতকালও তো আমরা দেখেছিলাম জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়েছিল। নিউ টাউনে গতকাল রাতে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল। আর তারপর আজ সকালে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার তিনি কালীঘাটে পৌঁছেছিলেন এবং তারপরেই তাকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়। গতকাল রাতের ছবি আপনারা দেখছেন। গতকাল রাতে জ্ঞানেশ কুমার তিনি পৌঁছন এবং নিউ টাউনের রাতেই তিনি বিক্ষোভের মুখে পড়েন। জ্ঞানেশ কুমারকে দেখে কালো পতাকা গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা সেই স্লোগান দেন। গতকাল রাতের ছবি আপনারা দেখছেন। গতকাল রাতে নিউ টাউনে বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। নিউ টাউনে গতকাল রাতে তিনি পৌঁছন এবং সেখানে তাকে দেখে বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখান। আর কালকের পর আজ সকালেও ঠিক একই ছবি আমরা দেখলাম কালীঘাট মন্দিরের সামনে, সেখানে কালো পতাকা গো ব্যাক স্লোগান বিক্ষোভকারীদের। একই সঙ্গে দুটো ছবি দেখছেন। গতকাল রাতের ছবি, নিউ টাউনে জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভকারীরা কালো পতাকা দেখান। আর তার পাশাপাশি আজ সকালে কালীঘাট মন্দিরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি পুজো দিতে আসেন আর তাকে ঘিরে জ্ঞানেশ কুমারকে সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। একই সঙ্গে দুটো ছবি দেখছেন, নিউ টাউনে গতকাল রাতের ছবি আর আজ সকালে কালীঘাট মন্দিরের সামনের ছবি। ঠিক জ্ঞানেশ কুমার আজ সকালে কালীঘাট মন্দিরে আসেন পুজো দিতে এবং তাকে ঘিরে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারীরা। আর জ্ঞানেশ কুমার ঠিক কি বলেছেন শোনাবো। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। सर क्या बताएंगे? একই সঙ্গে দুটো ছবি দেখছেন। গতকাল রাতের ছবি, নিউ টাউনে গো ব্যাক স্লোগান জ্ঞানেশ কুমার আসার পরে নিউ টাউনে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখানো হয় এবং এর পাশাপাশি আজ সকালের ছবি কালীঘাট মন্দিরের সামনে মন্দিরে এসেছিলেন জ্ঞানেশ কুমার পুজো দিতে এবং তারপরে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা কালো পতাকা দেখান, গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে।
अभी क्यों लगा दिया लोगों? चुप था ना भाई। अरे গতকালই রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ এবং আগামীকাল দফায় দফায় হবে বৈঠক। তাহলে কি এবার ভোট ঘোষণা হয়ে যাবে? এ নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। এরই মধ্যে রবিবার রাজ্যে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরেই সাধারণত ভোটের দিন ঘোষণা হয়। এবারও কি তাই হবে? বলে কবে? আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। এছাড়াও 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন। প্রথম ভোটার লিস্টের পর দ্বিতীয় তালিকা এখনো বের হয়নি। এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাহলে কি এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে? 100% হবে, কেন হবে না? সুপ্রিম কোর্ট অর্ডারও আছে, সাপ্লিমেন্টারি তো প্রকাশিত হবেই। সেটা উইকলি হবে কি উইকলি হবে কি once in 2 weeks হবে কি once in 10 days হবে, ডিপেন্ড করে। বাংলায় ভোট নেই, এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো, তাহলে এখানে কমিশন কেন আসছে? ভোট প্রস্তুতি নিয়ে সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে, ওটা মূল্যায়ন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং আছে, যেখানে আপনার সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছেন, এদের সঙ্গে সবাই সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছেন, আর বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে মিটিং আছে। নিউজ 18 বাংলা। রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি নিয়ে আজকাল হবে দফায় দফায় বৈঠক আর ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও হবে আলোচনা। কলকাতায় পৌঁছে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে হবে বৈঠক। রাতে জ্ঞানেশ কুমার, মনোজ কুমার আগরওয়ালের হবে বৈঠক এবং বৈঠকে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর ও ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক। আজ কমিশনে তৃণমূলের রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। কলকাতা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি নিয়ে আজকাল হবে দফায় দফায় বৈঠক আর ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও হবে আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্য কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট প্রস্তুতি নিয়ে আজকাল দফায় দফায় বৈঠক, ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও হবে আলোচনা। আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে থাকবেন রাজীব কুমার। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক কমিশনের। কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। আরো একবার আপনাদের জানাই, আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল আর সদস্যদের প্রতিনিধি দলে থাকছেন রাজীব কুমার। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে হবে বৈঠক কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমারও থাকবেন আজকের এই বৈঠকে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, আজ কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে থাকছেন রাজীব কুমার। আবির,
দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই তারা দেখা করবেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই বিধানসভা নির্বাচনের পূর্বে ফুল বেঞ্চ এই প্রস্তুতি নিয়ে তারা কথা বলবে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট রাজনৈতিক দলগুলো তাদের তরফ থেকে যে বক্তব্য সেখানে তুলে ধরবে। জ্ঞানেশ কুমারের মুখোমুখি আগে আমরা দেখেছি, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, তারও আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা হয়েছেন। এছাড়া কলকাতাতেও সিও দপ্তর একাধিকবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বিভিন্ন সময় গিয়েছে এবং এই এসআইআর কে কেন্দ্র করে তুমি জানো যে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক সংঘাত কোন জায়গা পর্যন্ত গড়িয়েছে। আজকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি তৃণমূল কংগ্রেস হবেন, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার, তৃণমূলের তরফ থেকে ফের আরো একবার দাবি তোলা হবে, যেটা হচ্ছে এখনো পর্যন্ত যাদের নাম বিবেচনাধীন রয়েছে দ্রুত সে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ধাপে ধাপে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ছিল সেটি কেন করা হচ্ছে না সেটিকে করতে হবে। প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার সুরক্ষিত করে নির্বাচন করতে হবে, এই বিষয় নিয়ে তারা পুনরায় দাবি জানাতে চলেছেন। এছাড়া বিশেষ কতকগুলো বিষয় নিয়ে তারা আপত্তি করেছিলেন, বিশেষ করে কতকগুলো ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল তারপরে সেই নির্দেশ মানা হচ্ছে না এবং যেভাবে যে কাজ নির্দিষ্ট যে সমস্ত আধিকারিকদের দেখার কথা তার পরিবর্তে অন্যরা দেখছেন, এই নিয়েও তারা বারবার ধরে সরব হয়েছেন। এই যাবতীয় বিষয় আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে কলকাতাতে পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের 3 সদস্য তুলে ধরতে চলেছেন। বেশ, ধন্যবাদ। মেয়াদ শেষের আগেই আচমকা রাজ্যপাল পদে ইস্তফা। পদত্যাগের পর কলকাতায় ফিরে প্রথম প্রতিক্রিয়া সিভি আনন্দ বোসের। Wherever there is an entry, there is an exit. I have completed 1,200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. Rules of the game is also knowing when to end the game. When there is an entry, as governor, I knew there will be an exit. I was given an opportunity to decide for myself. I decided it's better to resign. The reasons for this will remain confidential till the right time comes. রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের পদত্যাগের জেরে রাজনীতির তরজা তুঙ্গে। কোনো সংঘাত হবে না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর। জগদীপ ধনকরকে তো পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী, তারপর তাকে রাষ্ট্রপতি পদ থেকে অপমানজনক ভাবে সরানো হয়েছে। যখন ডক্টর সিভি আনন্দ বোস এসেছিলেন তখন তো বরযাত্রীর মতন নাচতে নাচতে তাকে আনা হয়েছিল, এখন তাকে তো কার্যত অপমান করে সরানো হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী জানেনই না কোথায় কি ঘটছে। শাহকে পাল্টা নিশানা অভিষেকের। জয় শাহের আইসিসি প্রেসিডেন্ট পদ নিয়ে প্রশ্ন তুলে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ। 2রা মার্চ রায়দিঘির সভায় কৌশলী অমিত শাহ দাবি করেছিলেন তৃণমূল জিতলে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहाँ पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। एक धक्का और देना है और तृणमूल कांग्रेस को हटाना है। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता का कल्याण नहीं है। बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला करना, वो अभिषेक बनर्जी को मुख्यमंत्री बनाना चाहते। রায়দিঘির সভা থেকে অমিত শাহকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अमित शाह ऐसे बोलेছেন दीदी अगले बार जीत के आए तो भाईपो का शासन होगा। আমি 2014 সালে সাংসদ হয়েছি, আজকে 2026, 12 বছর। আমি আজ পর্যন্ত আমার লোকসভা কেন্দ্রের বাইরে আজ পর্যন্ত কোনো সরকারি অনুষ্ঠানে যাইনি। একবার 71,000, একবার 3,22,000 আর একবার 7,11,000 ভোটে জিতেছি। অমিত শাহ, আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষার দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছে মানুষকে বলুন। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আসুন মধুরাপুর জেলায়, একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো।
হবে নাকি তথ্য পরিসংখ্যানের লড়াই? জেলায় জেলায় তৈরি হচ্ছে রাস্তা, কোচবিহারের মাথাভাঙায় তৈরি হচ্ছে কালভার্ট, পথশ্রীতে হচ্ছে রাস্তা। নদিয়ার কল্যাণী পুরসভা এখানকার 14 নম্বর ওয়ার্ডে হাউজিং রেলগেট এবং শিল্পাঞ্চল রেলগেটের মধ্যে তৈরি হচ্ছে পাকা রাস্তা। শুক্রবার থেকে পথশ্রী প্রকল্পে শুরু রাস্তা তৈরির কাজ। 1 কিলোমিটার 100 মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 2,69,00,000 টাকা। পেভার ব্লক দিয়ে হবে রাস্তা। তো আমাদের এই দীর্ঘদিনের দাবিটা ছিল, তার সাথে সাথে এই রাস্তাটা চওড়া হওয়ারও প্রয়োজন ছিল। এমনকি এই রাস্তার অবস্থাও খারাপ, কিছু কিছু এলাকায় পুরো ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটা হওয়াতে সাধারণ মানুষ এবং পেশেন্ট, স্কুল কলেজের ছাত্রছাত্রী সবারই খুব সুবিধা হয়েছে। এই রাস্তাটি আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা। দুটো বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল। প্লাস এখানে একটি ডিজিটাল এক্সামিনেশন সেন্টার আছে। তাদের যাতায়াতের খুব প্রবলেম হচ্ছিল। প্রজেক্টটা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাই। এর ব্যয় ধরা হয়েছে 2,69,00,000 টাকা। এটা কোনো পিচের রাস্তা নয়, এটা কোনো আরসিসি রাস্তা নয়, এটা টোটালটাই হবে পেপার ব্লক। কোচবিহারের মাথাভাঙা এখানকার নিশিগঞ্জ কোদালখেতি এলাকায় তৈরি করা হচ্ছে কালভার্ট। জেলা পরিষদের উদ্যোগে দুটি কালভার্টের জন্য বরাদ্দ 22 লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, গত বছর বর্ষায় জলের তোড়ে ভেঙে যায় এই দুটি কালভার্ট, বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামের যোগাযোগ ব্যবস্থা। সেই ছবি তুলে ধরে নিউজ 18 বাংলা। সেই ভাঙা কালভার্টই নতুন করে তৈরি হচ্ছে। আপনাদের নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খবর করার জন্য আজকে কালভার্টটা হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। আমাদের দুটা কালভার্ট অতিরিক্ত বর্ষার জেরে ধসে গিয়েছে। জেলা পরিষদ থেকে WBSRD এর থেকে আমরা স্ল্যাব কালভার্ট 3 মিটারের, ওটা আমরা 16 লাখ টাকা ব্যয়ে আমরা ওটা করতেছি। আর একটা 6,78,000 ওটাও স্ল্যাব হবে। এই দুটা কালভার্টের আমরা অনুমোদন পেয়েছি। কোচবিহারের মাথাভাঙা এখানকার হাজরাহাটের দক্ষিণ ভাঙামোড় এলাকায় তৈরি হচ্ছে 14.5 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে কাজ। বরাদ্দ হয়েছে 8 কোটি টাকা। এই রাস্তা ভাঙা, সাইকেল যেতে পারে না, রাস্তার কাজের সূচনা হলো, তাতে খুশি আপনারা? অপ্রত্যাশিত খুশি, কারণ সাধারণ এখানকার মানুষ, পথচারিত মানুষ, তারা এখানে এতক্ষণ ভিড় করেছিলেন, তারা এই কথাটা শুনে অত্যন্ত খুশির সঙ্গে বলছে যে না, এই রাস্তাটা হওয়াতে সাধারণ মানুষের খুব উপকার হবে। কত লোক যাতায়াত করে এই রাস্তায় প্রতিদিন? প্রতিদিন 10-15 হাজার লোক যাতায়াত করে এই রাস্তাতে। শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার বুড়াগঞ্জের দেওয়ানভিটায় তৈরি হচ্ছে প্রথম পাকা রাস্তা। 700 মিটার রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 11 লক্ষ টাকা। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে তৈরি এই নতুন রাস্তা। যেভাবে আমার পরিস্থিতি হয়েছি, প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল, রাস্তা আমার ভাঙাচুরা, সাইকেলটা পর্যন্ত যায় না, গাড়ি তো ঢুকেই না। তো এবার যা অসুবিধা আছে, এখন যাক, যদি রাস্তাটা হয় তাহলে কত লোকের যে উপকার হবে ভগবান জানে। একটা জ্বরের জন্য রাস্তা ছিল, এখানকার এলাকা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, তারা আজকে আমরা শিলিগুড়ি মহকুমা উদ্যোগে সেটাকে আজকে দাবিটা পূরণ করতে চলছে। 11 লক্ষ টাকা ব্যয়, 700 মিটার লম্বা এবং 8 ফিট চওড়া হবে। রাস্তাটা আরও 200 মিটার দরকার আছে, সেটা আমরা পরবর্তীতে এক্সটেনশন করব, রাস্তাটা আমরা কমপ্লিট করব। জলপাইগুড়ির মালবাজার এখানকার মাটিয়ালির বাতাবাড়ি এলাকায় তৈরি হচ্ছে রাস্তা। মাটিয়ালি পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার জন্য বরাদ্দ প্রায় 3.5 লক্ষ টাকা। না, এটা রাস্তাটা হলো খুব ভালো হয়েছে। আচ্ছা, বহুদিন থেকে পুরানা খাল খন্ড ছিল, এখন আবার নতুন করে মানে এই রাস্তাটা আজকে কাজ শুরু হলো। কাজ শুরু হলো। আপনারা খুশি আছেন নাকি? হ্যাঁ, অনেক খুশি। পূর্ব বার্তাবাড়িতে প্রথম পেপার ব্লক রোড, পেপার ব্লক রোড যদি বানানো যায়, এটা লাস্টিংও বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোথাও যদি ড্যামেজ হয়, ওই ব্লকটাকে তুলে একটা চেঞ্জ করে দিলে সেটাকে রিপেয়ার করা খুব সহজ হয় এবং খুব মজবুত হয়, দেখতেও খুব সুন্দর হয়। তাই এই উদাহরণস্বরূপ পূর্ব বার্তাবাড়িতে এই মসজিদ পাড়ায় যে রাস্তাটা, আজকে এটার শুভ সূচনা করা হলো। নিউজ 18 বাংলা।
রিপোর্ট।